আমার নাম কালী। গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল, বাবা এ তো মেয়ে নয়, একেবারে মা কালী। সেই থেকেই আমার ডাকনাম হয়েছিল কালী। মা অবশ্য একটা ভালো নাম রেখেছিল, শ্যামা। আমি মাস্টার ডিগ্রি পাস, শিক্ষিত বেকার। ছোটোবেলা থেকেই আমাকে শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না, গাঢ় করে কাজল পরতে নেই, জোরে জোরে হাসতে নেই, স্লিপলেস কুর্তি ব্যবহার করতে নেই। এখন আমার বয়স 23। ঠাকুমা নিদান কালো মেঘে পার করার জন্য জোর কদমে সম্বন্ধ ঠিক করা শুরু করেছে। আজ আমি ভীষণ উত্তেজিত এবং তার সাথে প্রচণ্ড টেনশানেও আছি, কারণ পাত্রপক্ষ এই প্রথম আমাকে দেখতে আসছে। আমি গাঢ় করে চোখে কাজল পরেছি, কালো রঙের টিপ পরেছি, হালকা করে লিপস্টিক দিয়েছি, আর আমার প্রিয় পছন্দের কালার মেরুন রঙের শাড়িটাও পরেছি। তৈরি হয়ে ঘর থেকে বেরোতেই ঠাকুমা খেঁকিয়ে উঠে বলল, দেখো সাক্ষাৎ কালী। কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে? এমন দুধে আলতা মায়ের গায়ের রং, তার মেয়ে কি করে এমন ছিঁড়ি হয় ভগবানই জানে। বৌমা, তা দেখো না এদিকটা একটু। আমি কিছু বলতে যাওয়ার আগেই মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলল, মারে তোর গায়ের রঙটা একটু চাপা তো, তুই হালকা রঙের কিছু একটা শাড়ি পরে নে। গাঢ় রঙের ছাড়া হালকা রঙ পরলে তোর রঙটা দেখিস একটু খুলবে, ভালো লাগবে। আমার চোখ ফেটে কান্না এসে গেল, বুকটা ফেটে যেতে লাগলো। এইসব কথার মাঝেই তারা হন হন করে ঢুকে গেলেন। আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না। সত্যি কথা বলতে আমি শাড়ি বদলও করতাম না। যথা সময়ে ডাক পড়লো আমার বসার ঘরে। একে একে সকলের সঙ্গে পরিচয় করানো হলো। ছেলে, ছেলের মা বাবা, ছেলের ঠাকুমা, ছেলের এক জামাইবাবুও এসেছেন। সকলের সঙ্গে পরিচয় করানোর পর সকলকে নমস্কার জানিয়ে আমি যখন বসলাম, তখন আমার ঠাকুমা ফট করে বলল, আমাদের মেয়ে কিন্তু কালো ধর, তাছাড়া রান্না বান্না কাজকর্মে বেশ এক্সপার্ট, শুধু গায়ের রঙটাই একটু কালো। এমনি একটু মানিয়ে গুছিয়ে নিলে কিন্তু আপনি এরকম দ্বিতীয় শান্তশিষ্ট মেয়ে আর দুটো পাবেন না। আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল, ভীষণ লজ্জা লাগছিল। একটু ভালো লাগছিল না সেখানে এক মুহূর্তে বসে থাকি। এমন সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন, তা স্পষ্টাস্পষ্টি বলি বাবা, আমি তো গায়ের রং চাপা শুনেছিলাম উজ্জ্বল শ্যামবর্ণ হবে হয়তো। চোখ নাক মুখ একটু খাড়া খাড়া হলেও মোটামুটি হতো, তা এখন তো দেখছি গায়ের রং ময়লা, আবার চোখ নাকও মোটামুটি সাদা মাটা। লেখাপড়া তো করেছে, তাও যদি একটা চাকরি বাকরি করতো, তাও না হয় আত্মীয় সম্মুখে মুখ দেখানোর মতন কিছু একটা থাকতো। কি বলো বৌমা? দেখে শুনে যখন ছেলের বউ নিবা। আমার পক্ষে সেখানে বসে থাকা সম্ভব হচ্ছিল না। আমি শটাং উঠে দাঁড়িয়ে বললাম, মাপ করবেন, আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে, সকলের যে সকলকে পছন্দ হবে এমন কোনো কথা নেই, কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী দিয়ে করা হয়, তা আপনারা আমাকে অপছন্দ করার আগেই আমি আপনাদের রিজেক্ট করে দিলাম। ঘরে আর কোনো আওয়াজ নেই, সাইলেন্ট, পুরো চুপচাপ ঘর। আমি বেরিয়ে আসতে যাব এমন সময় ছেলের মা ব্যক্তিত্বময়ী কণ্ঠে বলল, এই মেয়ে দাঁড়াও। আমি হচ্ছি ছেলের মা, আমি ছেলেকে পেটে ধরেছি, তা আমার তো একটা মতামত আছে। মা, আমার বিয়ের সময় আপনি আর বাবা আমার বাবাকে প্রচণ্ড হেনস্থা করেছেন আমার এই গায়ের রং নিয়ে। আমার গায়ের রং চাপা বলে আপনারা যথেষ্ট পরিমাণে যৌতুক এবং গহনা নিয়েছেন, তারপরও লোকসম্মুখে আমাকে জানায় তাই বলে আপনি অপমান করেছেন, এখনও পর্যন্ত করেন। আমি মুখ চড়া, তাই কিছু বলতে পারি না, কিন্তু আমার ছেলের জন্যই প্রতিবাদী মা কালী আমার দরকার। আমার ছেলের অমত হবে না, আমি জানি সেটা, আর আমার ছেলেও তো যথেষ্ট কালো। আমার ঠাকুমা তা শুনে বলল, সোনার আংটি আবার ব্যাকা, কি জানি বাবা, এত আদিক্ষেতা বিয়ের পর থাকলে হয়। এমন সময় নীরবতা ভেঙে স্বয়ং পাত্র বলল, আরে থাকবে ঠাকুমা, থাকবে, এই আদিক্ষেতা সারা জীবন বজায় থাকবে। কি জানেন তো ঠাকুমা, আপনার নাতনি যখন কলেজে যেত, আমি প্রতিদিন আপনার নাতনিকে দেখতাম, ওই কোমর ছাড়ানো সুন্দর চুল আর ওই বুদ্ধিদীপ্ত চোখ দুটো ছাড়ার কাউকেই যে মনে ধরল না আমার। সময় পাল্টেছে, তাই রুচিগুলোও বদলাতে হবে তো।
জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায়। দিন না আপনার নাতনিকে আমার হাতে তুলে। রং যদিও বেজায় কালো, কিন্তু আমি পাত্র ভালো। পাত্রর কথা শুনে সবাই হেসে ফেলল, সঙ্গে আমিও।